নমস্কার নমস্কার। আজকে ইন্ডিয়ান পলিটির ক্লাস, খাতা পেন নিয়ে বসে সকলেই, কারণ এই ক্লাসটা প্রচুর নোটস আছে, প্রচুর ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে, যেগুলো বিভিন্ন এক্সামে বিশেষ করে WBCS ভীষণ ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারটা থেকে বিভিন্ন কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন পরীক্ষাতেই এসে থাকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, এবং WBCS প্রিলিমিনারিতে প্রতি বছর এখান থেকে কোশ্চেন থাকেই থাকে। মেন্স তো থাকবেই, প্রিলিমিনারিতেও থাকে। তো আজকে যে ক্লাস সেটা হলো মেকিং অফ দ্য কনস্টিটিউশন। গঠন কীভাবে করা হয়েছিল, কনস্টিটিউশন কীভাবে তৈরি করা হয়েছিল, এবং ভারতের সংবিধান পৃথিবীর বৃহৎ এবং জটিল সংবিধান। এই সংবিধান তৈরি করেছিলেন ভারতের গণপরিষদ, এবং তার একটা ইতিহাস আছে, ভারতের গণপরিষদ সৃষ্টির ইতিহাস। এবং এই যে গণপরিষদ এবং তাতে যে কমিটিগুলো, সেই কমিটিগুলোর কী ভূমিকা, ভারতে যে সংবিধানের আইনগুলো গ্রহণ হয়েছে বা ভারতের সংবিধানের থ্রু দিয়ে যেসব জিনিসগুলোকে আমরা জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, এইসব জিনিসগুলো, পতাকা, এগুলো বিভিন্ন সময়ে গৃহীত হয়েছে। তো এই সমস্ত জিনিস, কমিটিগুলো কে দায়িত্বে ছিলেন, কোন কমিটির কী কাজ, গণপরিষদের আসন সংখ্যা, গণপরিষদের সভাপতি, গণপরিষদের কার্যাবলী, ক্ষমতা কী, সংবিধান কিভাবে গঠিত হয়েছিল, কতগুলো দেশের সাহায্য নিয়ে কতটা খরচ হয়েছিল টোটাল, সমস্ত এই ক্লাসে আলোচিত হবে। ড্রাফটিং কমিটির মেম্বার। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে বসে যাও। ক্লাস পর আসতে থাকবে। ইন্ডিয়ান পলিটির এটা সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে যেটা ছিল কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ব্রিটিশ সরকারের ভারতে আনা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন আইন, যে আইনগুলো ভারতের সংবিধানের রচনার ক্ষেত্রে একটা সুবিধা দিয়েছে গণপরিষদকে, সেই সমস্ত আইনগুলোর চর্চা আগের ক্লাসে আছে। তো আজকে মেকিং অফ কনস্টিটিউশন, আগের ক্লাসটা তোমরা দেখতে পারো গিয়ে। সেখানে বিভিন্ন আইনগুলো, 1935-এর আইন, 19-এর আইন, 9-এর আইন, প্রথম যে রেগুলেটিং আইন, 1773 আইন, 1804-এর পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1784। তো এই সব আইনগুলো মহারানী ভিক্টোরিয়া যখন শাসন গ্রহণ করেন দ্বিতীয় বিশ্বের সিপাহী বিদ্রোহের পর, সেই সময় যে আইনটা ছিল ভারত শাসন আইন, সমস্ত আইনগুলোর বর্ণনা সেখানে দেওয়া আছে। আজকের ক্লাস মেকিং অফ দ্য কনস্টিটিউশন। তো মেকিং অফ দ্য কনস্টিটিউশন আমরা যদি দেখি, প্রথমেই আমরা যেটা দেখতে পাবো যে ভারতের যে সংবিধান রচনার প্রয়োজন, ভারতীয়দের জন্য যে একটা আইন থাকা প্রয়োজন, এবং ভারতের সংবিধান রচনার জন্য যে একটা সভা বা কোনো একটা পরিষদের প্রয়োজন, সেটার প্রথম আইডিয়া বা প্রথম যিনি উপলব্ধি করেছিলেন তিনি ছিলেন M.N. রয়, মানবেন্দ্রনাথ রায়। এবং এই মানবেন্দ্রনাথ রয়, যাকে আমরা সি মার্টিন বিভিন্ন ছদ্মনামেও জানি, এবং তিনি ভারতের যে কমিউনিস্ট পার্টি তার প্রতিষ্ঠাতা। 1920 খ্রিস্টাব্দে সাবেক সোভিয়েত রাশিয়ার তাসখণ্ডে তিনি এই পার্টিটি প্রতিষ্ঠা করেন, এবং ভারতের কমিউনিস্ট পার্টির জনকও তাকে বলা হয়। তো তিনি পায়োনিয়ার ছিলেন ভারতের গণপরিষদ গঠনের জন্য। তিনি একটা যে আইডিয়া, সেই আইডিয়াটার প্রদান করেছিলেন 1934 খ্রিস্টাব্দে, 1934। তো 1934 খ্রিস্টাব্দে তিনি দিলেন গণপরিষদ গঠনের একটা আইডিয়া। তা আইডিয়াটা যিনি দিলেন তার নাম M.N. রয়। M.N. রয়। এবং পরবর্তীকালে ভারতের জাতীয় কংগ্রেস 1935 খ্রিস্টাব্দে, পরের বছরই তাদের যে অধিবেশন বসত ডিসেম্বর মাসে, বার্ষিক অধিবেশন, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে হ্যাঁ, ভারতীয়দের গণপরিষদের প্রয়োজন সংবিধান রচনার জন্য। এবং তৎপরবর্তীকালে জওহরলাল নেহরু, তৎকালীন কংগ্রেসের একজন বড় নেতা, তিনি ভারতের সংবিধান রচনার জন্য যে গণপরিষদের প্রয়োজন তার দাবি জোরালোভাবে তুলতে থাকেন। ফলে ব্রিটিশ সরকারের কাছে একটা চাপ সৃষ্টি হয়, এবং ব্রিটিশ সরকার আগের থেকেই বলে আসছিলেন যে ভারতীয়দের নিজস্ব আইন বানানোর জন্য সুবিধা দেওয়া হবে। এর আগে যখন তারা আইন বানাতে শুরু করেছিল 1935-এর আইনটা, সেজন্য যে সাইমন কমিশন এসেছিল 1927 খ্রিস্টাব্দে, সেই সাইমন কমিশন গঠন হয়েছিল 1927-এ, সেখানে কোনো ভারতীয় সদস্য নেওয়া হয়নি। যথারীতি প্রতিবাদ হয়, এবং প্রতিবাদের ফলে সেখানে ভারতীয় কোনো ব্যক্তি সেটাকে সমর্থন করেনি, কোনো পার্টি, কোনো দলই সমর্থন করেনি। এবং ভারতীয়রা সাইমন কমিশন যখন বোম্বাই নামে 1928-এ,
সাইমন গো ব্যাক বলে একটা কালো পতাকা নিয়ে বিদ্রোহ দেখায়, প্রতিবাদ দেখায়। ফলত ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে ভারতীয়দের সংবিধান ভারতীয়দের নিয়ে তৈরি করতে হবে, এবং সেই সময় তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই তৎকালীন প্রধানমন্ত্রী যে ঘোষণা করেন র্যামজে ম্যাকডোনাল্ড, তিনি ঘোষণা করেছিলেন যে ভারতীয়দের সংবিধান রচনার কোনো ক্যাপাবিলিটি নেই। ফলত নেহেরু রিপোর্টস, জওহরলাল নেহেরুর বাবা পিতা, তার নাম মতিলাল নেহেরু, তিনি একটা নেহেরু রিপোর্টস দেন এবং তাতে সংবিধান রচনার বা সংবিধানের একটা হার্ড কপি, যাকে বলে সংবিধানের মতো করে একটা বস্তু তৈরি করে, এবং দেখান যে হ্যাঁ ভারতীয়রাও সংবিধান রচনা করতে পারে, সক্ষম। এই সব বিভিন্ন ঘটনাগুলো যখন হয় তখন 1940 খ্রিস্টাব্দে আগস্ট প্রস্তাব আসে, এবং এই আগস্ট প্রস্তাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1939-এ, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে এবং ভারতীয়দের শাসন ভারতীয়দের হাতেই তুলে দেওয়া হবে। ফলত সেটার একটা প্রতিশ্রুতি রাখার জন্যই 1940-এর আগস্ট প্রস্তাব আসে, এবং তাতে বলা হয় যে ভারতের সংবিধান ভারতীয়রাই রচনা করবে। সেই হেতু 2 বছর পর 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন আসে, এবং এই ক্রিপস মিশন ভারতীয়দের গণপরিষদ গঠনের জন্য আলোচনায় বসে। ক্রিপস মিশন যখন আলোচনায় বসে বিভিন্ন দলগুলোকে নিয়ে, যথারীতি মুসলিম লীগ যেভাবে বিরোধে আছে, তো কংগ্রেসের বিরোধে যথারীতি তারা বয়কট করে ক্রিপস প্রস্তাব। ফলত গণপরিষদ তখনও গঠন হয়নি। 1946 খ্রিস্টাব্দ হতে হতে 42-এ আগস্ট আন্দোলন শুরু হয়, অর্থাৎ যেটা আমাদের ভারত ছাড়ো আন্দোলন। মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন ডু অর ডাই, করো অথবা মরো। তো এই আগস্ট আন্দোলন শুরু হয়, এবং এই আগস্ট আন্দোলন যখন শুরু হয় তখন আন্দোলনের ভয়াবহতা দেখে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতীয়দের শাসন ভারতীয়দের হাতে হ্যান্ডওভার করতেই হবে। ফলত একটা আইডিয়া, একটা ভাবনা তাদের মনে চলতে থাকে যে ভারতীয়দেরকে গণপরিষদ গঠনের দায়িত্ব দিতে হবে। মন্ত্রী পরিষদ 1945 খ্রিস্টাব্দে যথারীতি গঠিত হয়, এবং এই মন্ত্রী পরিষদ বা ক্যাবিনেট মিশনের প্ল্যান দ্বারা 1946 খ্রিস্টাব্দে ভারতের গণপরিষদ গঠন করা হয়। তো এটা বিভিন্ন এক্সামে বারবার এসেছে যে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল কোন আইন দ্বারা। তো এটা যদি জিজ্ঞাসা করে, অবশ্যই 1946 খ্রিস্টাব্দের ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা। ক্যাবিনেট মিশন প্ল্যান বা মন্ত্রী মিশনের প্ল্যান দ্বারাই ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল। এবং এই ভারতের যে গণপরিষদ, সেই গণপরিষদ গঠনের বিভিন্ন পর্যায় আছে। কিভাবে গণপরিষদ বিভিন্ন অধিবেশনের দ্বারা তাদের যে আলাপ আলোচনা, 60টারও বেশি দেশের সংবিধানকে অধ্যয়ন, সমস্ত কিছুর চর্চা এই মেকিং অফ দ্য কনস্টিটিউশনে আছে। তো প্রথমে আমরা মোটামুটি একটা ইন্ট্রোডাকশান দেখলাম। এই ইন্ট্রোডাকশান কিভাবে গণপরিষদ গঠন হয়েছিল। এরপর আমরা দেখব ওয়ার্কিং, অর্থাৎ গণপরিষদ কিভাবে গঠিত হচ্ছে এবং গণপরিষদ গঠনের পর তাদের যে কাজগুলো, সেই কাজগুলো। এবং গণপরিষদ যখন গঠন হচ্ছে তখন টোটাল যে মেম্বার গণপরিষদের, সেই মেম্বারটা 389 ছিল। মোটামুটি 389-এর টোটাল একটা মেম্বারশিপ আমরা গণপরিষদে দেখতে পাই। এবং এই যে গণপরিষদ, এই 389 যে মেম্বার, 389-এর মধ্যে 296টা মেম্বার যে ব্রিটিশ ভারতের প্রভিন্সগুলো ছিল, রাজ্যগুলো ছিল, সেখান থেকে নেওয়া হয়েছিল। 292টা সেখান থেকে, এবং 4টা আরও যে চিফ এক্সিকিউটিভ কমিশনারের অফিস ছিল সেখান থেকে। মানে এখন আমরা যেমন রাজ্য দেখি আর কেন্দ্রশাসিত অঞ্চল দেখি, তখনও সেরকম ওই রাজ্য থেকে ধরে নাও 292টা, 4টা নেওয়া হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। এরপর কিছু সিট ছিল দেশীয় রাজাদের জন্য। কতগুলো ছিল? মোটামুটি 96টা সিট ছিল। তো দেশীয় রাজা যারা ছিল তাদের জন্য 96টা সিট। তো টোটাল সিট যখন গণপরিষদ গঠিত হচ্ছিল 389টা, যার মধ্যে 296টা সিট ব্রিটিশ সরকারের যে ব্রিটিশ ভারত রাজ্যগুলো ছিল সেগুলোর, যার মধ্যে 93টা সিট দেশীয় রাজ্যগুলো,
দেশীয় বিভিন্ন 600টার বেশি দেশীয় রাজ্য ছিল ভারতে, যেমন কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ, এরকম ছোট ছোট ঝিন্দ, অনেক অনেক দেশীয় রাজ্য ছিল। এই দেশীয় রাজ্যগুলোর জন্য 93টা সিট ছিল, এবং এই যে সিটগুলো ছিল এগুলো তাদের যে রাজ্যের জনসংখ্যা, সেই রাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করেই দেওয়া হয়েছিল, যে প্রপোর্শন, যে অনুপাত জনসংখ্যার, তার উপর ভিত্তি করে সিটগুলোর বন্টন করা হয়েছিল। ব্রিটিশ ভারতের যে সিটগুলো বন্টন করা হয়েছিল, 3টে কমিউনিটিকে রাখা হয়েছিল, মেজর কমিউনিটি, মুসলিম, শিখ এবং জেনারেল আদার্স, যেগুলোকে হিন্দুর সাথে রেখে দেওয়া হয়েছিল, এবং তাদের জন্য আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। মুসলিমদের জন্য আলাদা করে 73টা সিট ছিল। মুসলিম বলতে মুসলিম লীগে 73টা আলাদা সিট ছিল, মুসলিম লীগের সিট। এই মুসলিম লীগের 73টা সিট ছিল, যার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যার সিট ছিল 202টো, আইএনসির 202টা সিট ছিল, মুসলিম লীগের 73টা, 15টা, এই যে 296 এটা ভাগ হচ্ছে, এগুলো তো ব্রিটিশ ভারতের প্রভিন্স, ব্রিটিশ ভারতের রাজ্য, তার 296-এর মধ্যে 202টো ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, 73টা ছিল মুসলিম লীগের, এবং 15টা আদার্স যে দলগুলো ছিল, অকালি দল, শিখদের দল, বিভিন্ন আদার্স যে এসসি এসটিদের দল, সেই দলগুলো থেকে 15টা সিট ছিল। এভাবে ব্রিটিশ ভারতের প্রভিন্সের 296টা আসন ভাগ করা হয়েছিল, 93টা দিয়েছিল দেশীয় রাজ্য। তৎকালীন 1946 খ্রিস্টাব্দে যখন ভারত স্বাধীন হয়নি, তখন দেশীয় রাজ্যগুলো বিরোধিতা করেছিল যে আমরা ভারতে সংবিধানে যোগদান করব না, ভারতের সংবিধান রচনার জন্য। তারা ভারতের সংবিধান রচনার জন্য যোগদান করেনি, তারা গণপরিষদ থেকে তুলে নিয়েছিল তাদের যে সমর্থন, তারা গণপরিষদে যোগদান করেনি। সেই সময় যে ভারতের প্রভিন্সগুলো ছিল, ব্রিটিশ ভারতের 296টা, সেই সিটগুলো নিয়েই গণপরিষদের কার্যাবলী শুরু হয়। ঠিক একই সময়ে ভারতে বিভিন্ন দাঙ্গা, কংগ্রেস মুসলিম লীগের মধ্যে বিরোধ চরমে ওঠে পাকিস্তান প্রস্তাব নিয়ে। ফলত মুসলিম লীগও গণপরিষদ থেকে সরে যায়। ঠিক মতো অবস্থায় যখন মন্ত্রী মিশন গণপরিষদকে হাতে দায়িত্ব দেয় সংবিধান বানানোর, তখন জাতীয় কংগ্রেস কিছু তাদের সহায়ক দল নিয়ে 211 জন সদস্যকে সঙ্গে নেয়, এবং এই 211 জন সদস্যকে সঙ্গে নিয়েই গণপরিষদের কার্যাবলী শুরু করে 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। তো এখন থেকে শুরু হবে গণপরিষদের নিয়ে চর্চা। তো এতদূর হলো গণপরিষদ গঠন হয়েছে কিভাবে, এবং তার সিট সংখ্যা, রিপ্রেজেন্টেশন কী করে হয়েছে দেশীয় রাজ্যগুলোর বা প্রভিন্সের। এরপর হবে গণপরিষদ কাজ কি, গণপরিষদের ভিতরে কি কি আছে, সমস্ত কিছুর চর্চা। তো চলো, আমি তো বকবক করেই যাচ্ছি, রেকর্ডিং হচ্ছে কিনা দেখিনি, নাহলে পুরোটাই আমার ব্যর্থ হবে। তো চলো, রেকর্ডিং হচ্ছে, ভেরি গুড। তো দেখো, এত দূর আমাদের চর্চা কি হলো, যে গণপরিষদ সম্পর্কে কিভাবে গঠিত হলো গণপরিষদ। এরপর হচ্ছে 1946 সালের 9 ডিসেম্বর। 1946 সালের 9 ডিসেম্বর প্রথমত এই তারিখে একটা সভা বসলো দিল্লির কনস্টিটিউশন হলে, এবং এই সভাতে 211 জন সদস্য যোগ দিল। যথারীতি জাতীয় কংগ্রেস এবং তার সহায়ক কিছু 9 জন আরও দলের নেতা বা সদস্য তারা যোগ দিল। এবং এই যে তারা যোগ দিয়েছিল, এগুলো যারা প্রত্যক্ষভাবে প্রাদেশিক নির্বাচনে জিতে এসেছিলেন, 1937-এ নির্বাচন হয়েছিল, এবং প্রাদেশিক নির্বাচনে যারা জিতে এসেছিলেন সেই প্রতিনিধিরাই যোগ দিয়েছিল। তখন গণপরিষদের আলোচনা শুরু হয় এবং একজন অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়, অস্থায়ী সভাপতি নির্বাচন করা হয় সে সময়। এবং এই অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা বা সিংহ আমরা বলতে পারি, ডক্টর সচিদানন্দ সিংহ বা ডক্টর সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি নির্বাচিত হন, এবং তৎকালীন গণপরিষদের যে আগামী কার্যাবলী সেগুলো স্থির হতে থাকে। এরপর আলোচনা হতে থাকে, এবং মতো অবস্থায় পরে 3 দিন পর 12 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দের এই 12 ডিসেম্বর গণপরিষদকে স্থায়ী রূপে গড়ে তোলা হয় সংবিধান রচনার জন্য।
এবং গণপরিষদ স্থায়ীভাবে গঠিত হতে থাকে ডক্টর রাজেন্দ্র প্রসাদের নির্দেশে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমরা বাবু রাজেন্দ্র প্রসাদও বলি। এবং এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন প্রথম, তিনি সংবিধান সভার সভাপতি যথারীতি হলেন। এবং সংবিধান সভার সভাপতি হওয়ার সাথে সাথে একজন উপসভাপতিও প্রয়োজন, চেয়ারম্যান তো হয়েছেন, একজন ভাইস চেয়ারম্যানও প্রয়োজন, বা প্রেসিডেন্ট হয়েছেন, একজন ভাইস প্রেসিডেন্টেরও প্রয়োজন। তো ভাইস প্রেসিডেন্ট যিনি হলেন তার নাম হরেন্দ্র কুমার মুখার্জি বা এইচ.সি. মুখার্জি আমরা বলতে পারি। ইনি হলেন গণপরিষদের উপসভাপতি বা আমরা বলতে পারি ভাইস প্রেসিডেন্ট। এবং গণপরিষদের উপসভাপতি তিনি হলেন বি.এন. রাও। ইনি উপদেষ্টা হলেন, প্রধান উপদেষ্টা গণপরিষদের বা সংবিধান সভার প্রধান উপদেষ্টা বা সংবিধান রচনারও প্রধান উপদেষ্টা বি.এন. রাও তিনি হলেন। এবং এই বি.এন. রাও এর আগে মায়ানমারে যে আইন গঠিত হয়েছিল বা সংবিধান গঠিত হয়েছিল সেখানেও উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তো অভিজ্ঞতা তাঁর ছিল আগের থেকেই। সেই সময় ওয়ার্কিং কমিটির 211 জন মেম্বার নিয়ে গঠিত হয় এবং সংবিধান রচনার কাজ শুরু হয়। প্রথম অধিবেশন বসলো 9 ডিসেম্বর এবং 12 ডিসেম্বর থেকে অধিবেশনের কাজ শুরু হলো। 12 ডিসেম্বর থেকে কাজ শুরু হওয়ার পর মোটামুটি 11টা সিজন ধরে কাজ চলেছে। 11 বার বৈঠক বসেছে এবং 11 বার বৈঠক বসার পর সংবিধান রচিত হয়েছে। সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। তো সংবিধান রচনার জন্য 11টা সিজন, 2 years 11 months and 18 days, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। 64 লাখ টাকা খরচ হয়েছে, 64 lakhs গণপরিষদ গঠনের জন্য বা সংবিধান রচনার জন্য 64 lakhs 64 লাখ টাকা খরচ হয়েছে। 60টা দেশের সংবিধানকে অধ্যয়ন করতে হয়েছে, 60টা দেশের সংবিধানকে পড়তে হয়েছে, 60টা দেশের সংবিধানকে তাদের নিয়ে গবেষণা করতে হয়েছে এবং তারপর ভারতের সংবিধান রচিত হয়েছে। অনেকে দাবি করেন যে ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে অনেক টাকা নষ্ট হয়েছে হ্যান। অনেকে ভাবেন যে অনেক বিদেশ গিয়ে স্টাডি করতে হয়েছে। না, সেরকম কিছুই না। আর্কাইভস থেকে অনেক কিছু পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়, সংবিধানগুলো পাওয়া যায়। বড় বড় লাইব্রেরি বা বড় বড় লন্ডন লাইব্রেরিতে, এরকম বড় বড় লাইব্রেরিতে বিভিন্ন আইন, যেমন ভারতের সংবিধানই আমরা বিভিন্ন বইয়ে পেয়ে থাকি। তো সেই ধরনের বিভিন্ন দেশের সংবিধান, বিভিন্ন বই, তৎকালীন যুগে ইন্টারনেট ছিল না, নাহলে কোথাও যেতে হতো না, লাইব্রেরিও যেতে হতো না, আমরা দেখতে পেতাম এমনিতেই। তো এখানে মোটামুটি 64 লাখ টাকা সরকারি হিসাবে খরচ হয়েছে এবং এর বেশিরভাগটাই ড্রাফটিং কমিটি যেটা সেখানে লেগেছে। ড্রাফটিং কমিটি মেন কাজ করেছিল ড্রাফট করার জন্য, সংবিধানটা লেখার জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের কিছু চেঞ্জেস এনেছিল। ভারতের যে শাসনগুলো ছিল আগে, যে আইনগুলো ছিল, সেই আইনগুলো দেখেই ভারতের শাসন পদ্ধতি চালিত হতো। আগে 1935-এর আইনটাই প্রধানত সংবিধান রচনার আগে পর্যন্ত চলতো। তো সেই আইনের কিছু সংশোধন গণপরিষদ এনেছিল, কিছু কেন বেশিরভাগটাই সংশোধন এনেছিল। তো তার জন্য গণপরিষদের যখন গঠিত হয় তার কিছু পাওয়ার দেওয়া হয়। 1947 খ্রিস্টাব্দে ভারতকে স্বাধীন করার জন্য ঘোষণা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। এবং যখন শ্রমিক দল, লেবার পার্টি জিতে যায়, যে এক্সট্রিমিস্ট যে আরেকটা পার্টি ছিল র্যাডিক্যাল পার্টিটাকে হারিয়ে, সেই শ্রমিক দল জিতে যাওয়ার পর ক্লিমেন্ট এটলি প্রধানমন্ত্রী এবং ভারতকে স্বাধীনতা দেওয়ার তিনি ঘোষণা করেন। তখন রাজকীয় ফ্যামিলির একজন লর্ড লুই মাউন্টব্যাটেনকে পাঠানো হয় ভারতকে স্বাধীন করার জন্য। এবং তিনি আসেন এবং যে একটা প্ল্যান নিয়ে আসেন ভারতের স্বাধীনতার, যে 3 জুন প্ল্যান। এবং এই 3 জুন প্ল্যানে ভারতকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা করা। সেই জন্য এই স্বাধীনতার আইনটা ব্রিটিশ পার্লামেন্টে জুলাই 4 তারিখে পাঠানো হয় এবং যথারীতি এই সংবিধানটা 18 জুলাই
ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়ার পর ভারতে এটা 14ই আগস্ট ভারত এবং পাকিস্তান দুটো ডোমিনিয়নে ভাগ করা হয়, দুটো দেশে ভাগ করা হয় এবং যথারীতি স্বাধীনতা ঘোষণা করা হয়। 14ই আগস্ট পাকিস্তানের এবং 12টার পর 15ই আগস্ট ভারতের, দুদিন দুজনের দুটো দেশের, নবগঠিত দুটো দেশের যে জন্মদিন বলতে পারি বা স্বাধীনতা, সেটা ঘোষিত হয়। ঠিক এই সময়ই সংবিধানের যে গণপরিষদ ছিল সেই গণপরিষদের একটু চেঞ্জেস ঘটে। দেশীয় যে রাজ্যগুলো এতদিন যোগ দেয়নি গণপরিষদে, তারা আবার গণপরিষদে এসে যোগ দিতে থাকে যখন ভারত স্বাধীন রূপে গঠিত হয়। দেশীয় রাজ্যগুলো যোগ দেয়, সংবিধান সভা নতুনভাবে কিছু অধিকার পায়, তারা পুরনো কিছু অধিকারকে ত্যাগ করে, তারা ক্ষমতার অধিকার পায় যে এই আইনটা পাস হতেই, ভারতের স্বাধীনতা আইন পাস হতেই, যে ভারত এর এনি টাইম ব্রিটিশ যে কোনো আইন বাদ দিতে পারে, ভারতের সংবিধান যে কোনো আইন বাদ দিতে পারে। গণপরিষদ সেই ক্ষমতা পায়। গণপরিষদ আরও ক্ষমতা পায়। গণপরিষদ এতদিন একটা সংবিধান রচনাকারী দল বা সভা হিসেবে কাজ করছিল, কনস্টিটিউশন বডি হিসেবে কাজ করছিল, কনস্টিটিউয়েন্ট বডি। গণপরিষদ আজ থেকে, যখন থেকে ভারত স্বাধীনতা আইন পাস হলো, লেজিসলেটিভ বডি হিসেবে কাজ করতে লাগলো। ব্যাপারটা কেমন? লেজিসলেটিভ বডি হিসাবে গণপরিষদ যখন কাজ করতো, জি.ভি. মাভালঙ্কর হতেন তার হেড। আর যখন একজন কনস্টিটিউশনাল বডি হিসেবে কাজ করতো, সাংবিধানিক বডি হিসেবে কাজ করতো, তখন হেড হতেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে ভারতের সংবিধান রচিত হতো এবং জি.ভি. মাভালঙ্করের নেতৃত্বে কিছু কিছু আইন, অর্ডিনারি আইন পাস হতো, যেগুলো ভারতের স্বাধীনতার পরই প্রয়োজন ছিল। যেমন নাগরিকতার আইনগুলো, 5 থেকে 11 নম্বর যে আইনগুলো ছিল, 5 থেকে 10 বলতে পারি বা 9 বলতে পারি, সেই আইনগুলো তৎকালীন প্রয়োজন ছিল, কারণ দেশ ভাগ হয়েছে। তো আর্টিকেল 5 যেটা নাগরিকত্বের কথা বলে, 6, 7 এগুলো ভারত থেকে পাকিস্তানে আসা ব্যক্তি, পাকিস্তান থেকে ভারত যাওয়া ব্যক্তি, তাদের নাগরিকত্ব বিলোপ, এইসব যে নাগরিকদের অধিকার, এইসবের কথাগুলো, এইসব আইনগুলো তখনই জরুরি হয়ে পড়েছিল। সেই জন্য ভারতে তখন এই আর্টিকেলগুলো চালু করা হয়, আর এইগুলোর জন্য আইনসভার প্রয়োজন ছিল। তো আইনসভা হিসাবেও কাজ করেছিল গণপরিষদ জি.ভি. মাভালঙ্করের নেতৃত্বে। এবং পরবর্তীকালে যখন ভারত একটা প্রজাতন্ত্র হিসেবে গঠিত হয়, সংবিধান যখন চালু হয়ে যায় 26শে জানুয়ারি 1950-এ, তখন লোকসভা গঠিত হয় এবং এই লোকসভাতে প্রথম স্পিকার হন, ভারতের প্রথম স্পিকার বা অধ্যক্ষ হন এই জি.ভি. মাভালঙ্করই। তো জি.ভি. মাভালঙ্করের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। চেঞ্জেস তো যেগুলো এলো, এরপর আমরা ফাংশন দেখতে পাবো, কী কী কাজ করেছিল গণপরিষদের, কাজ কী কী। প্রথমত হচ্ছে সংবিধান রচনার জন্য বৈঠক হয়েছিল এবং সংবিধান রচনার জন্য নানা রকম ব্যবস্থা, প্রতিটা দেশের সংবিধানকে অধ্যয়ন, উপদেষ্টা, তার সঙ্গে বিভিন্ন সংবিধানকে অধ্যয়ন করে একটা বৈঠকে কিছু কিছু আইন স্থির হয়, কিছু কিছু আইনকে স্থির হয়, বিভিন্ন কিছু স্থির করা থাকে। এরপর যে আইনগুলো তারা ভেবে আনলো, তৈরি করলো, সেই আইনগুলো ড্রাফট করা প্রয়োজন, লেখা প্রয়োজন। এই জন্য একটা কমিটি বানানো হয়, ড্রাফটিং কমিটি। এবং যে এই ড্রাফটিং কমিটি 22শে জুলাই এটাকে 1947 খ্রিস্টাব্দে বানানো হয়েছিল, এই ড্রাফটিং কমিটির হেড করা হয় P.R. আম্বেদকর, যাকে ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় বা মডার্ন মনু বলা হয়, ফার্মার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। তার নেতৃত্বে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হলো যথারীতি। এবং তিনি একজন আইনজ্ঞ ছিলেন বিশিষ্ট। তো তিনি এর আগে যে গোল টেবিল বৈঠকগুলো ছিল, 3টে গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন 1931-32-এর। তো তার একটা অভিজ্ঞতা ছিল, তাকে হেড করা হলো এবং 7 জন সদস্য বিশিষ্ট এই ড্রাফটিং কমিটিটা গঠিত। এই ড্রাফটিং কমিটি গঠনের পর সংবিধান লেখার কাজ শুরু হলো। এতদিন আলোচনা হয়েছে এবং আলোচনা হয়েছে বিভিন্ন দেশের সংবিধান নিয়ে, কি কি জিনিস গ্রহণ করা যেতে পারে, সমস্ত কিছু। এরপর এগুলো লেখা হবে লিখিতভাবে, ভারতের সংবিধান লিখিত হবে, তার জন্য ড্রাফটিং কমিটি গঠন হলো। 22শে জুলাই কমিটিটি গঠন হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। B.R. আম্বেদকরকে ড্রাফটিং কমিটির প্রধান করা হলো এবং
সাতজন যে মেম্বার ছিল সেই সাতজন মেম্বারের নাম মনে নেই আমার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, আয়াঙ্গার, বিভিন্ন রকম মেম্বার ছিল। তো এটা আমি মোটামুটিভাবে তোমরা সার্চ করলে পেয়ে যাবে বা বই পড়লেও পেয়ে যাবে। এখানে আমি দেখেই বলছি। সাতজন যে মেম্বার ছিলেন ড্রাফটিং কমিটির, সেই সাতজন মেম্বারের মধ্যে কয়েকজন বিশিষ্ট মেম্বার, ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি ছিলেন চেয়ারম্যান, এন গোপালস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, ডক্টর কে মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদাতুল্লাহ, এন মাধবন রাও যিনি বি.এল. মিত্তর, তার পরিবর্তে এসেছিলেন। এরপর টি কৃষ্ণমাচারী, ডক্টর পি খৈতনের পরিবর্তে এসেছেন। এরকম নাম আছে, এগুলো এত মনে না রাখলেও হবে। এই যে গণপরিষদ, যেটাকে আমরা সংবিধান সভার ড্রাফটিং কমিটি বলছি, এই ড্রাফটিং কমিটির সংবিধানকে লিখতে 141 দিন সময় লেগেছিল। কারণ 395টা ধারা ছিল এবং 8টা শিডিউলে ভাগ ছিল। সেগুলো 8টা শিডিউল বা তফসিলে ভাগ ছিল, 395টা আর্টিকেল। এইগুলো লিখতে 141 দিন সময় লাগে। এবং এই গণপরিষদের 29 আগস্ট এর প্রথম অধিবেশন বসে এবং এটা তৈরি হয় এবং 141 দিন সময় লাগে 7জন মেম্বার দ্বারা। এবং অক্টোবর 1948 ফাইনাল হিয়ারিং হয়। 3টে হিয়ারিং হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড এবং ফাইনাল হিয়ারিং হয় এবং গণপরিষদে এই ড্রাফটিং কমিটি সংবিধানকে জমা করে। তাহলে কবে জমা করে? অক্টোবরের 1948 এবং 1949 নভেম্বরে আমরা যথারীতি দেখি সংবিধানকে গ্রহণ করা হয়। তো এই সংবিধানের গণপরিষদ দেখলাম। ফাংশন যদি দেখি যে 22 জুলাই 1947, 22 জুলাই ভারতের সংবিধান সভায় ভারতের গণপরিষদ জাতীয় পতাকাকে গ্রহণ করেন। ভারতের যে আজকের যে জাতীয় পতাকা দেখতে পাই, যেটা বানিয়েছিলেন ডক্টর পিঙ্গালি ভেঙ্কাইয়া, তার যে বানানো জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা গ্রহণ করা হয় 22 জুলাই 1947। আর 1947-এর 29 আগস্ট তৈরি হয়েছিল ড্রাফটিং কমিটি, মানে তারপর ড্রাফটিং কমিটি তৈরি হয়। ঠিক আছে, তো 22 জুলাই জাতীয় পতাকা গৃহীত হয়, ন্যাশনাল ফ্ল্যাগ গৃহীত হলো। এরপর ন্যাশনাল সং আছে এবং অ্যান্থেম আছে। ন্যাশনাল সং অর্থাৎ জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করা হয় যে বাণী ভারতীয়দেরকে উদ্বুদ্ধ করে রেখেছিল, বিপ্লবী যারা যে বাণী বলে বিপ্লবীরা গুলি খেত বুকে, সেই বাণীকে, সেই গানকেই নেওয়া হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, সাহিত্য সম্রাটের লেখা আনন্দমঠ উপন্যাসের থেকে নেয়া, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে উৎসর্গ করে এই গানটি তিনি লিখেছিলেন। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, এই গানকে ন্যাশনাল সং হিসাবে গ্রহণ করা হয়। ন্যাশনাল সংকে গ্রহণ করা হয় 24 জানুয়ারি 1950। অর্থাৎ সংবিধান যেদিন কার্যকরী হবে তার দুদিন আগে গণপরিষদের শেষ একটা বৈঠক বসে এবং এই বৈঠকে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল সংকে গ্রহণ করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী গান বন্দে মাতরম। এবং বন্দে মাতরমের সাথে সাথেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতের যে ঐক্য, ভারতের যে ভ্রাতৃত্ববোধ এবং রাজ্যের পরিচয় নিয়ে দেওয়া গান জনগণ মন অধিনায়ক জয় হে, এই গান তাকে জাতীয় স্তুতি বা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে গ্রহণ করা হয় একই দিনে 24 জানুয়ারি 1950। ঠিক এই দিনই ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার চেয়ারম্যান থেকে ভারতের রাষ্ট্রপতি পদে উপনীত হন। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া চক্রবর্তী রাজাগোপালাচারীর পদ সেদিন থেকে তুলে দেওয়া হয়। চক্রবর্তী রাজাগোপালাচারী ছিলেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং তার পদ তুলে দেওয়া হয়। আমরা যদি বলি ভারতের শেষ গভর্নর জেনারেল তিনিই ছিলেন, চক্রবর্তী এবং আমরা যদি বলি ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড লুই মাউন্টব্যাটেন। এরপর যখন 1950-এর 26 জানুয়ারি সংবিধান কার্যকরী করা হয় এবং 26 জানুয়ারি ভারতকে প্রজাতন্ত্র বা রিপাবলিক বলে ঘোষণা করা। এটা ঘোষণা করার একটা কারণ ছিল এটাই যে ভারতের যে
যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে জাতীয় কংগ্রেস, তখন লাহোর অধিবেশনে 1929 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু সভাপতি ছিলেন। তিনি পূর্ণ স্বরাজের ডাক দেন, পূর্ণ স্বরাজ, কমপ্লিট ফ্রিডমের ডাক দেন, এবং এই জন্যই 26শে জানুয়ারিকেই প্রজাতন্ত্র দিবসের ডেট হিসাবে ধরে নেওয়া হয়। সেদিন থেকে ভারত প্রজাতন্ত্র বা রিপাবলিক হিসাবে গড়ে ওঠে। এই সংবিধান সভার কিছু কমিটি ছিল, বিশেষ কমিটিগুলো সব কিছু মনে থাকবে না, মোটামুটি একটা যদি ছোট্ট করে মনে রাখতে হয় যে ইউনিয়ন দিয়ে যেসব কমিটিগুলো ছিল সেগুলো জওহরলাল নেহরুর আন্ডারে ছিল। প্রভিন্সেস দিয়ে যেসব কমিটি ছিল সেগুলো সর্দার বল্লভভাই প্যাটেলের আন্ডারে ছিল। মানে প্রাইম মিনিস্টারের আন্ডারে ইউনিয়ন কমিটি, ভাইস প্রাইম মিনিস্টার বলেন, ডেপুটি প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টারের আন্ডারে বল্লভভাই প্যাটেলের আন্ডারে সর্দার বল্লভভাই প্যাটেলের আন্ডারে যেগুলো ছিল সেগুলো প্রভিন্সেস কমিটিগুলো ছিল। অ্যাডহক কমিটি কিছু ছিল এক্সট্রা, প্রভিন্সেস কমিটিগুলো ছিল। যেগুলো রুলস, যেগুলো নিয়ম বানাবে সংবিধানের জন্য, রুলস অ্যান্ড প্রসিডিওর, স্টিয়ারিং কমিটি, এই কমিটিগুলো ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদের আন্ডারে। তো এরকম কিছু কমিটি ছিল, 8টা মেজর কমিটি ছিল। টোটাল কমিটি ছিল সংবিধান সভার 8টা মেজর কমিটি, কিছু মাইনর কমিটিও ছিল। এই 8টা কমিটি আমি তোমাদের বই দেখে দেখে কিছু বলছি, যেগুলো এত মনে রাখার দরকার নেই, যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমি কিছু কিছু বলছি। যেমন মেজর কমিটির মধ্যে ছিল ইউনিয়ন পাওয়ার কমিটি, এই পাওয়ার কমিটির হেড ছিলেন জওহরলাল নেহরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, তারও হেড জওহরলাল নেহরু। প্রভিন্স অ্যান্ড কনস্টিটিউশন কমিটি, প্রভিন্সিয়ালের হেড ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ড্রাফটিং কমিটি বি.আর. আম্বেদকর। অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি, ট্রাইবাল, বিভিন্ন রকম কমিটির হেড ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এদের আবার সাব কমিটি ছিল, যেগুলো অত মনে রাখার প্রয়োজন নেই। এরপর হাউস কমিটি ডক্টর পট্টবি সীতারামাইয়া। এরপর যিনি ছিলেন যে সভার কার্যাবলী, লোকসভা হোক রাজ্যসভা হোক, জি.ভি. মাভালাঙ্কার ছিলেন। অর্ডার অফ বিজনেস কমিটি ডক্টর কে.এম. মুন্সি ছিলেন। স্পেশাল কমিটি টু এক্সামাইন ড্রাফট কনস্টিটিউশন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এটা ইম্পর্টেন্ট। অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। ন্যাশনাল ফ্ল্যাগের যে অ্যাডহক কমিটিটা ছিল তার হেড ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর সুপ্রিম কোর্টের অ্যাডহক কমিটির যে হেড ছিলেন এস ভদ্রাচারিয়া। তো এই কিছু কমিটি ছিল যেগুলো ইম্পর্ট্যান্ট, মোটামুটি মনে রাখা দরকার। যেমন অ্যাডহক কমিটি ন্যাশনাল ফ্ল্যাগের, সেটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। টিয়ারিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রুলস অ্যান্ড প্রসিডিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইউনিয়ন পাওয়ার অ্যান্ড ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি জওহরলাল নেহরু আর পণ্ডিত জওহরলাল নেহরু। আর যে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ছিলেন প্রভিন্সিয়াল কমিটিগুলো ছিল, এবং অ্যাডহক কমিটির ফান্ডামেন্টাল রাইটস নিয়ে যে কমিটিগুলো ছিল সেগুলো। তো কমিটি এগুলো ছিল। এখানে বলা আছে ইউনিয়নের জন্য জেল নেহরু, প্রভিন্সের জন্য বল্লভভাই প্যাটেল, এবং স্টিয়ারিং কমিটি, রুলস কমিটির জন্য, ন্যাশনাল ফ্ল্যাগ কমিটির জন্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বাবু রাজেন্দ্র প্রসাদ। যেগুলো আর্টিকেলগুলো বলেছিলাম যে 5, 6, 7, 8, 9, 324, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো ভারত যখন স্বাধীন হচ্ছে, ভারতকে যদি গণতন্ত্ররূপে গড়ে তুলতে চায় ইলেকশন করানো প্রয়োজন। ইলেকশন যদি করানো প্রয়োজন হয়, তার জন্য যে আইনটা দরকার, তার জন্য যে সংবিধানটা দরকার, আইনটা দরকার, সেটা তো সংবিধান সভাকে পাস করতে হবে। তো লেজিসলেটিভ বডি হিসাবে এই আইনটাও তৈরি করেছিল সংবিধান সভা, 324 আর্টিকেল। এবং নভেম্বর 26-এ, যে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, সেখানে এগুলো এনেক্ট করে দেওয়া হয়েছিল, চালু করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপর আমরা মোটামুটি একটা মেকিং অফ দ্য কনস্টিটিউশনের মোটামুটি কিছু পেলাম, যেগুলো থেকে কোশ্চেন আসে। মোটামুটি একটা নোটস, তোমরা এগুলো নোটস করে নিলে এতটা গ্যারান্টি দিয়ে তো বলা যেতেই পারে যে কোনো এক্সামে এর বাইরে মেকিং অফ দ্য কনস্টিটিউশন থেকে কোশ্চেন আসবে না, কারণ এর বাইরে আর কিছু নেই। এরপর যেটা কথা সেটা হলো কিছু একটা যেটা আছে এখানেই ছিল একটা অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশন যেটা জওহরলাল নেহরু 13ই ডিসেম্বর যেটাকে 1947 খ্রিস্টাব্দে নিয়ে আসেন, এবং 22শে জুলাই যেটা পাস হয়ে যায় অ্যাকচুয়ালি সংবিধান সভায়, যেটাকে মানে কি বলবো 13 ডিসেম্বর 46-এ নিয়ে আসেন, এবং পরে সেটা 1947-এর 22শে জুলাই সেটা সংবিধান সভায় গ্রহণ হয়ে যায়। অবজেক্টিভ রেজলিউশন আমেরিকার সংবিধান থেকে নিয়ে আসা হয়েছিল এটাকে কিছু চেঞ্জ করে, এবং এই অবজেক্টিভ রেজলিউশনটা পরবর্তীকালে প্রিয়াম্বেল রূপে ভারতের সংবিধানে লেখা আছে। প্রিয়াম্বেল হলো মুখবন্ধ, যে ভারতের সংবিধান কী জিনিস, একটা জিস্ট, তার একটা সাবস্ট্যান্ট প্রিয়াম্বেল।
তো পরবর্তী যে সংবিধানের ক্লাস হবে বা কনস্টিটিউশনের ক্লাস হবে বা ইন্ডিয়ান পলিটির ক্লাস হবে সেটা প্রিয়াম্বেল নিয়েই হবে। এবং ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে চ্যাপ্টারটার নাম যেটা আছে যে বেসিক্স ফিচার না স্যালাইন ফিচার অফ দ্য কনস্টিটিউশন, এইটা নিয়ে ক্লাস। তো এটা বোঝার ক্লাস, এখানে নোটস করার বেশি কিছু নেই। স্যালাইন ফিচার্সগুলো এটা বুঝলেই হবে, মোটামুটি বুঝে নিলেই হবে। আর প্রিয়াম্বেলে কিছু কোশ্চেন আছে যেগুলো মোটামুটি মনে রাখতে। তো এই দুটোর ক্লাস পরের ক্লাসে হবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, তোমরা শেয়ার করলে আমরা কিছুটা উৎসাহ পাই, যারা ক্লাস করি, যারা পরিশ্রম করি, খাটি। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান অন করে রাখো, যখনই ভিডিও আসো তোমার কাছে এসে পৌঁছে যাবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও, যদি কোনো সাজেশন দেওয়ার থাকে সেটাও দিও। তো চলো, থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য, ধন্যবাদ।